নমস্কার, ক্যাম্পেইন কলিং মিডিয়ায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি অনন্যা এবং আমাদের সঙ্গে আজ একাধিক বিষয় নিয়ে আলোচনায় রয়েছেন পদ্মশ্রী প্রাপ্ত বৈজ্ঞানিক ডক্টর নারায়ণ চক্রবর্তী। স্যার, আপনাকে স্বাগত জানাই ক্যাম্পেইন কলিং মিডিয়ার পক্ষ থেকে। এবং তারই সঙ্গে পদ্ম সম্মান পাওয়ার জন্য আপনাকে একবার অভিনন্দনও জানিয়ে নিই। ধন্যবাদ। এবং একই সঙ্গে যেহেতু আপনি সদ্য পদ্মশ্রী পেয়েছেন, সেজন্য আপনার কাছ থেকে আপনার এই যে পদ্মশ্রী পাওয়ার পর বা যখন অ্যাওয়ার্ডটা হাতে নিচ্ছেন তখন ঠিক কীরকম আপনার মনোভাব হয়েছিল, কীরকম ফিল করেছিলেন, এই বিষয়টা একটু আমি এবং আমার দর্শকরা সকলকেই জানানোর জন্য অনুরোধ করব। দেখুন, যেদিন সন্ধে 6টা থেকে আমাদের অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল, আর আমরা প্রত্যেকেই 5:30টার মধ্যে দরবার হলে রাষ্ট্রপতির কড়া সিকিউরিটির মাধ্যমে এগিয়ে গিয়ে আমাদের যার যার নির্দিষ্ট চেয়ার ছিল সেই চেয়ারে বসেছি। সর্বমোট পদ্মবিভূষণ থেকে ধরে সেদিন 65 জনের পদ্ম সম্মান দেওয়া হয়। তার মধ্যে 23 নম্বর 23rd ছিল আমার নম্বর। তো সেখানে আমরা পরপর যেরকমভাবে বসেছি, যেভাবে বলা হয়েছে, এবং আমরা কিভাবে উঠে যাব সেটা দুপুরবেলা আমাদের একটা মক টেস্ট হয়েছিল ওই একই জায়গাতে, সেখানে আমাদের বলে দেওয়া হয়েছিল। তা সেই অনুযায়ী গেলাম। বয়স্ক বিশিষ্ট মানুষদের যথাযথ সম্মানসূচক ব্যবহারের পরে রাষ্ট্রপতিজির কাছে, মহামান্য রাষ্ট্রপতিজির কাছ থেকে যখন পদকটা নিলাম, সেটা কিন্তু একটা আলাদা অনুভূতি। রাষ্ট্রপতিজি আমাকে, সকলকেই হয়তো একটা দুটো কথা বলেছেন, আমাকে বললেন, কনগ্র্যাচুলেশন ডক্টর। আমি তখন সত্যি বলছি খুব নার্ভাস হয়ে পড়েছিলাম যে রাষ্ট্রপতিজিকে কি বলবো। আমার মুখ দিয়ে স্পন্টানিয়াসলি বেরিয়ে গেল, থ্যাংক ইউ দিদি। তারপরে ফটো তুলে তো যেমন চলে আসলাম। তো পরে আমি দু একজনকে বলেছি যে আমি কি বললাম, ওনাকে আমি মহামহিম রাষ্ট্রপতিজিকে দিদি বলে ফেললাম। তা আমাকে দু একজন বললেন যে আমি নাকি ঠিকই করেছি, ভারতীয় ঐতিহ্যে রাষ্ট্রপতিও তো আমাদের দিদি সকলেরই। এখন দিদি সেন্সটা অনেক সময় অনেক জায়গায় অনেক রকমভাবে ব্যবহার হয়, সেই সেন্সে না ধরে কোনো রাজনীতির গন্ধ না রেখে আমি আমাদের ভারতীয় সভ্যতার যে ধারা সেইটাই বজায় রেখেছিলাম। তারপরে একটা খুব এমন ঘটনা ঘটলো আমার ক্ষেত্রে, আমি একটু সেটা বলতে চাই তোমাদের মাধ্যমে সবাইকে। সেটা হচ্ছে, যখন আমাদের এই সম্মান হয়ে গেল, তারপরে আমরা যারা পদ্ম সম্মান পাওয়া লোক, তারা একদিকে দুটো সাইডে আমরা পরপর দাঁড়ালাম, কোনো ধাক্কাধাক্কি নেই, কিছু নেই। তা প্রথমে আমাদের রাষ্ট্রপতিজি এবং উপরাষ্ট্রপতিজি তারা পরপর এলেন। রাষ্ট্রপতিজি প্রত্যেকের সঙ্গেই নমস্কার বিনিময় এবং কুশল জিজ্ঞাসা করে এগোলেন। যেটা আমার সবচেয়ে ভাল লাগলো, যে পাশের ঘরে বিশাল হলে, সেখানে আমাদের সঙ্গে যারা আমাদের আত্মীয় পরিজন যারা গিয়েছিলেন, প্রত্যেক পদ্ম সম্মানপ্রাপ্ত লোকের সঙ্গে দুজন করে যেতে পারতেন, তাদের সঙ্গেও কিন্তু ওরা আলাদাভাবে কথা বললেন। এবং এই ধারাটা কিন্তু এরপরে যখন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীজি আমাদের কি সঙ্গে কথা বলতে এলেন, সেই ধারাটা কিন্তু তাঁরাও বজায় রাখলেন। এই ঐতিহ্য এবং এই সম্মানটা আমাকে খুব ভালো লেগেছে আমার। তারপর যেটা হলো, প্রধানমন্ত্রীজি তো 1 মিনিট 2 মিনিট করে কথা বলছেন। আমার কাছে যখন এলেন, আমার সামনে দাঁড়ালেন, আমি তখন বললাম যে জি, আপনার সঙ্গে আমার কিছু, হিন্দিতেই বললাম যে আপনার সঙ্গে আমার কিছু বলার আছে একটাই। তো তার আগে উনি বললেন যে
আপনি দেশকে আমাদের যথেষ্ট গৌরবান্বিত করেছেন। আপনার যে কাজ, আমার সেটা খুব অবাক লাগলো যে একটা বইয়ের মধ্যে এক পাতা ইংরেজিতে এবং এক পাতা হিন্দিতে আমাদের প্রত্যেক পদ্ম সম্মানপ্রাপ্ত মানুষের কি কাজ সেগুলো দেওয়া আছে, এবং সেটা ডেফিনেটলি প্রধানমন্ত্রীজিকেও দেওয়া হয়েছে এবং উনি সেটা পড়েছেন, এবং পড়ে কতটার মানে ওনার যে মানে মেরিটটাকে আমি যে কতটা সম্মান করি তখন বুঝলাম। উনি বললেন যে ওই যে আপনার পরে যিনি দাঁড়িয়ে আছেন উনি কিন্তু এগ্রিকালচারে কাজ করেছেন, মানে আমার ন্যাচারাল প্রোডাক্টসের কাজটা উনি মনে রেখেছেন। তো আমি ওনাকে বললাম যে দেখুন, আমার যে ছোট্ট একটু কন্ট্রিবিউশন, আমি খুব গর্বিত হব, হয়তো তখন আমি পৃথিবীতে থাকবো না। 2047 সালে যে বিকশিত ভারতের দিকে আমরা যাচ্ছি এবং ভারতকে বিশ্বগুরু নেওয়ার যে জন্য যে পদক্ষেপ করা হয়েছে, তাতে আমাদের প্রাচীনকালে যেমন মেডিসিনাল এবং ক্লিনিক্যাল ফিল্ডে আমরা সারা পৃথিবীতে মানে পৃথিবীর পক্ষে আর কি বিশ্বগুরু ছিলাম, সেই জায়গায় ফিরে আসার যে 2047-এর প্রচেষ্টা, সেটা যদি সার্থক হয় তাতে একটা ক্ষুদ্রাদপি ক্ষুদ্র অংশ আমার কন্ট্রিবিউশন থাকবে, এটা ভেবেই আমি আনন্দিত এবং রোমাঞ্চিত। তার সঙ্গে একটা কথা বলি যে আপনার নেতৃত্বে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এই বিকশিত ভারতের দিকে এগিয়ে চলেছি। আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে আমি দেখতে চাই না, দেখি না। আমি মনে করি আপনি রাষ্ট্রগুরু। তা তখন মানে আমি আমাদের এত স্মার্ট প্রাইম মিনিস্টারের মুখেও একটু সলজ্জ হাসি দেখলাম, এবং উনি আমার ডান হাতটা ওনার দুহাত দিয়ে চেপে ধরে বললেন, ऐसा मत বলিয়ে ভাই, ऐसा मत বলিয়ে। তো এইটা আমার খুব ভালো লেগেছে, মজাও লেগেছে। আর ওনার যে এই অসাধারণ মেধা এবং স্মৃতিশক্তি, এটা আমি ওই কয়েক সেকেন্ডেই কিন্তু অনুধাবন করেছিলাম। স্যার, খুব ডিটেলে শুনলাম আপনার কেমন লেগেছিল, এবং অবশ্যই আমাদেরও রোমাঞ্চ হচ্ছে যে একটা রাইসিনা হিলসে গিয়ে সেই পুরস্কার নেওয়া এবং তারপরের কি কি ঘটনা বলি, মানে আপনি বলছিলেন আর আমি যেন সেটা দৃশ্যপট যেন আমি দেখতে পাচ্ছিলাম এতক্ষণ শুনতে শুনতে। যাই হোক, এরপরে আমরা বাস্তবে ফিরি। বাস্তব বলতে আমাদের রাজ্যের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে ফিরি। তো একটু কিছু রাজনৈতিক প্রশ্ন করছি আপনাকে। সেটা যদি চাকরি বাতিলের যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল, সেই নির্দেশই কিন্তু মানে বহাল রাখলো সুপ্রিম কোর্ট, এবং তাতে কোনো স্থগিতাদেশ দেওয়া হলো না। কি বলবেন এই বিষয়ে? দেখো অনন্যা, আমি দেখেছি এবং শুনেছি বিভিন্ন বৈদ্যুতিন মাধ্যম, সামাজিক মাধ্যম এবং কাগজে যে যার মতো এই রায় নিয়ে বলে যাচ্ছে। আমি প্রত্যেককেই ডিউ সম্মান দিয়ে বলি যে আমরা যখন এ ধরনের একটা যুগান্তকারী রায় এবং যাকে সরাসরি এফেক্ট করেছে রাজ্যের প্রায় প্রতিটি মানুষকে, সেটা মানে তাদের ডাইরেক্ট ইনফ্লুয়েন্সই হোক আর ইনডাইরেক্ট ইনফ্লুয়েন্সেই হোক, তো সেই রায়টা বোধহয় পড়ে দেখা উচিত ছিল। এই যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়টা দেওয়া হয়েছে, এই রায় টোটাল 282 পাতার। এই 282 পাতার রায় কিন্তু আমি পুরোটাই পড়েছি এবং আমার কাছেও সেই রায় আছে। প্রথমে বলি যে এই রায়ের শুরুতে সিঙ্গল বেঞ্চের রায় যা হয়েছিল এবং সিঙ্গল বেঞ্চের কি কি উল্লেখযোগ্য তাদের যে উল্লেখযোগ্য যে জায়গাগুলো তারা উল্লেখ করেছেন আর কি, মানে সিঙ্গল বেঞ্চের জজ যেটা বলেছেন বিচারপতি, তার থেকে উল্লেখযোগ্য কিছু পোরশন কিন্তু এই ডিভিশন বেঞ্চে এখানে এই রায়ের মধ্যে উল্লেখ করা হয়েছে। তাতে আমি যেটা দেখতে পাচ্ছি, রাজনীতির বাজারে সমস্ত রাজনৈতিক নেতারা তাদের মতো করে নেমে পড়েছে
ধরো যে দলের রাজ্যসভায় তৃণমূলের বিধানসভা সদস্যদের ভোট নিয়ে ইলেক্টেড হলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিজের দল এবং তার সহযোগী দলের সঙ্গে, সেই মানুষটি আদালতে যে বক্তব্য রেখেছেন আর রায় বেরোনোর পর দেখা যাচ্ছে তার দল যে সেসবের বিরুদ্ধে রাজ্যের মেগালোম্যানিয়াক নেত্রীর যাতে সুবিধা হয় এমন আন্দোলন শুরু করে দিল। বিকাশ রঞ্জন ভট্টাচার্য অত্যন্ত যোগ্যভাবে এবং তার যে তার টেকনিক্যাল নলেজ এবং টেকনিক্যাল এক্সপার্টিস সেটাকে তিনি অ্যাপ্লাই করেছেন এবং তিনি দেখিয়েছেন যে দুর্নীতি কোন পর্যায়ে গেছে। অবশ্য অন্যান্য অনেক এরাই ছিলেন, তা আমি বিকাশ ভট্টাচার্যের কথা এই জন্য বললাম যে তিনি একটি দলের আবার রাজনৈতিক নেতাও বটে। সেই দল আবার উনি যেটা সওয়াল করলেন যাতে উনি ফল পেলেন, তারপরে যে ফলটা বেরোনোর পরে বেরিয়ে এসে তার দল কিন্তু তার বিরুদ্ধে প্রচার করতে শুরু করলো। এরকম একটা অদ্ভুত কয়েকটা জিনিস আমি এখানে উল্লেখ করি। সেটা হচ্ছে এসএসসি গোপন টেন্ডারে যে মেজার্স নাইসাকে তাদের আওতায় হওয়া 11, 12 এবং 10 ক্লাস পর্যন্ত শিক্ষক নিয়োগ, গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের পরীক্ষায় ওএমআর শিট পরীক্ষা করে পরীক্ষার্থীদের স্থান নির্ণয়ের দায়িত্বটা দেয়। তারা নাকি এটা আমি বলছি এসএসসি এবং সরকারি পক্ষের উকিল বলেছিলেন, নাইসা নাকি একটা সাব কন্ট্রাক্ট দেয় মেজার্স ডেটা স্ক্যানটেক সলিউশনসকে। এইটা নাকি এসএসসি জানতো না, তাই জন্য এসএসসি তার কোনো দোষ নেই এটা বলতে চেয়েছে। এই পুরো ব্যাপারটাকে কিন্তু মহামান্য আদালতের যে বেঞ্চে এটা হয়েছিল, এর দায় এসএসসি ঝেড়ে ফেলার চেষ্টা করছে বলে কোনো একটা ছোটোখাটো তুচ্ছ অজুহাতে, সেই জন্য এটাকে খুব একটা কগনিজেন্সে নেননি। পরে সিবিআই গাজিয়াবাদ থেকে এই নাইসার প্রাক্তন কর্মী পঙ্কজ বনসালের তার বাড়ির এলাকার মধ্যে থেকে যে ওএমআর শিটের স্ক্যান্ড ইমেজের 3টে হার্ড ডিস্ক সংগ্রহ করে। 3টে হার্ড ডিস্কের মধ্যে এই স্ক্যান্ড ওএমআরের সব ইনফরমেশানগুলো রাখা ছিল এবং সেটা এক্সিবিট হিসেবে পেশ হয় আদালতে। এবং এখানে দেখা গেছে যে ব্যাপক অনিয়ম হয়েছে এসএসসির এর সঙ্গে, ওই ওএমআর শিটের সঙ্গে ব্যাপক অনিয়ম। 27 নম্বর হয়েছে 72, একটা কেস এরকম উল্লেখ করা আছে। 0 নম্বর পাওয়া প্রার্থীও পাশ করে গেছে, কেউ পরীক্ষা না দিয়ে চাকরি পেয়ে গেছে। স্যার, এই যে আপনি এক্ষুনি ওএমআর শিটের প্রশ্নটা তুললেন, এই প্রসঙ্গেই আমি আপনাকে প্রশ্ন করব যে এসএসসি নিয়োগ মামলাতে সুপ্রিম কোর্টের কাছে স্কুল সার্ভিস কমিশন তারা দাবি করেছে যে কিভাবে যোগ্য এবং অযোগ্য তারা আলাদা করবেন, সেটা তাদের দায়িত্ব, তারা আলাদা করবেন। অথচ আমরা জানি যে এই যে ওএমআর শিট তার কোনো অস্তিত্ব নেই। এবং এছাড়া যেটা আজ তা নিয়ে প্রশ্ন উঠছে, এই বিষয়টা নিয়ে আদালতেও প্রশ্ন উঠেছে যে ওএমআর শিট যদি নাই থাকে তাহলে যোগ্য অযোগ্য আলাদা করা হবে কেমন করে। এবং এ বিষয়ে হাইকোর্টে এসএসসি হলফনামা দিয়ে জানিয়েছিল যে কারা যোগ্য এবং কারা অযোগ্য। এবার যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদের কথাও জানানো হয়েছিল, কিন্তু বাকিরা যে যোগ্য সেই সার্টিফিকেট কিন্তু এসএসসি চেয়ারম্যান দিতে পারেননি। এবং ফলে যোগ্য এবং অযোগ্য যে কারা তার খুব একটা ক্লিয়ার কনসেপ্ট এসএসসির কাছেও নেই। তাহলে তারা কি করে দেখাবে যে কোনটা, এই যে ওএমআর শিট যেগুলোকে অলরেডি পুড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে, দেখাবে কেমন করে কোনটা যোগ্য কারা অযোগ্য? এই যে ঢাকি সমেত বিসর্জনটা হয়ে গেল, এটা কি আদৌ আবার নতুন করে যারা যোগ্য তাদেরকে চাকরি দেওয়া বা তাদেরকে ফেরানো সম্ভব আপনার মনে হয়? দেখো অনন্যা, আমি কিন্তু রান অফ দ্য মিল বক্তব্য রাখতে চাইনি। তুমি একটু ওয়েট করো, এরকম সরাসরি উত্তরটা আসবে না, কিন্তু আমার উত্তরটা আরও বিস্তৃতভাবে কমপ্লিট হিসেবে আসবে। এবং এখানে ওএমআর শিট ছিল কি ডেস্ট্রয় হয়েছে কি হয়েছে সেটা নয়, আমি আদালতের অবজারভেশন সেটা উল্লেখ করছি এবং অবজারভেশনে কোন জায়গায় এরা দোষটা দিচ্ছেন। এবং অনিয়ম একটা হয়েছে সেটা কিন্তু সবাই মেনে নিয়েছে, এমনকি এসএসসিও মেনে নিয়েছে এবং বোর্ডও মেনে নিয়েছে। এবং দেখা গেছে এই রায়েতেই আছে যে বোর্ড অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে এমন লোককে যারা এসএসসি দ্বারা রেকমেন্ডেড নয়,
বোর্ড ক্যানট ডু দ্যাট। মহামান্য বিচারকরা লিপিবদ্ধ করেছেন, তাতে দেখা যাচ্ছে যে শুধু যে বোর্ড নিজে থেকে বেআইনিভাবে এসএসসির রেকমেন্ডেশনের বাইরে গিয়ে মানুষকে চাকরি দিয়েছে তাই শুধু নয়, এখানে আশ্চর্যজনকভাবে মুখ্য সচিব, রাজ্যের মুখ্য সচিব, তিনি বেআইনিভাবে এই যে স্ক্যাম, এসএসসির স্ক্যাম, এই স্ক্যামে জড়িয়ে পড়েছেন। কিভাবে? তুমি একটু আগে তোমার প্রশ্নে বললে যে কি করে যখন ওএমআর শিট ডেস্ট্রয় হয়েছে তখন কি করে বোঝা যাবে কে যোগ্য কে অযোগ্য। একটা জিনিস তোমরা লক্ষ্য করছো না, আমি সেই বনসালের কথা বললাম, যার প্রেমিসেস থেকে, যেগুলো অরিজিনাল বলে সার্টিফাইডও হয়েছে যে নাই স্যার পুরনো কর্মী, 3টে হার্ড ডিস্কে সমস্ত ওএমআর শিট স্ক্যান্ড কপি ছিল এবং সেখানে আনসার শিটও ছিল। এই স্ক্যান্ড কপিগুলো কিন্তু সমস্ত পাওয়া গেছে ওখানে। কিন্তু এসএসসির একটা বক্তব্য ছিল যে তাদের অ্যাডভার্টাইজমেন্টে ছিল নাকি 1 বছরের মধ্যে এটা পুড়িয়ে, 1 বছর বাদে এটা পুড়িয়ে ফেলা যাবে, কিন্তু এটা সঠিক নয়। মামলা চলাকালীন সিঙ্গল বেঞ্চ বলেছিলেন যে এটা প্রিজার্ভ করতে হবে এবং তারপরে সিঙ্গল বেঞ্চের ওই আদেশকে পুরোপুরি অমান্য করে তাকে না জানিয়ে এই ওএমআর শিটগুলো পুড়িয়ে দেওয়া হলো। কে পোড়ালো, কেন পোড়ালো, এবং সেটার কোনো সদুত্তর এসএসসি বা সরকার দিতে পারেনি। এবং রাজ্য সরকার যে সরাসরি এই দুর্নীতির সঙ্গে যুক্ত, সেটা মুখ্য সচিবের ভূমিকায় কিন্তু বারবার বলা হয়েছে। দুবার এসএসসি রাজ্য সরকারের কাছে বেআইনি চাকরি প্রাপকদের বহাল রাখার জন্য সমসংখ্যক, মনে রাখবে, সমসংখ্যক সুপার নিউমারারি পোস্ট তৈরি করতে বলে। এই সুপার নিউমারারি পোস্ট সম্পর্কে আমার খানিকটা অভিজ্ঞতা আছে। আমি যখন রিটায়ার করি তখন আমাকে ওই 2 দিন বোধহয় সুপার নিউমারারি পোস্টে থাকতে হয়েছিল। এবং জজেদের যে অবজারভেশন, সেটা হচ্ছে যে আমাদের সংবিধানের আর্টিকেল 14 এবং আর্টিকেল 16কে এই সুপার নিউমারারি পোস্টের জন্য ক্যাবিনেটের নোট দেওয়া এবং রাজ্য ক্যাবিনেট সেটাকে অ্যাপ্রুভ করায় প্রত্যেকটা লোক, ক্যাবিনেটের যারা মেম্বার এবং চিফ সেক্রেটারি যিনি এই নোটটি তৈরি করেছেন, তারা কিন্তু ক্রিমিনাল কনস্পিরেসিতে পড়লেন। এবং এটা কিন্তু বলাও হয়েছে। এবার আরেকটা জিনিস দেখো, যখন এই আমাদের মুখ্য সচিবকে বেঞ্চের কাছে হাজির হতে বলা হলো এই সুপার নিউমারারি পোস্টের ব্যাপারে, তখন মানে আদালতে তাদের উকিলের মাধ্যমে, উকিল তখন অনেক টালবাহানা করলেন। প্রথমে আসবেন, আরেকটু সময় কালক্ষরণের পরে উকিল নিজে সরাসরি আর আদালতে হাজিরা দিলেন না, মুখ্য সচিব দেখা করলেন না। মুখ্য সচিবের এই মনোভাবকে, এই অনমনীয় মনোভাবকে অত্যন্ত কঠোরভাবে মাননীয় বিচারপতিরা বলেছেন, যে ভাষাটা ইউজ করেছেন অবডিউফারেট, এটা দৃঢ়ভাবে তিনি অসম্মান করেছেন এবং নিজের বাঁচার কোনো পথ নেই বলেই তিনি এটাকে অ্যাভয়েড করেছেন বলেই মনে হয়। এবং এই রায়ে বিচারপতি জানিয়েছিলেন যে এটি একটি নোংরা কাহিনী, যে ইংরেজিটা লেখা আছে সেটা হচ্ছে সর্ডিড সাগা, ইট ইজ এ সর্ডিড সাগা। এবং যে নির্দেশাবলী দিয়েছেন, 14টা নির্দেশাবলী, আমি পরপর বলছি। প্রথম হচ্ছে যে রিট পিটিশনগুলি 2021 এবং 2022-এ পেশ করে নম্বর দেওয়া হয়নি, কিন্তু 2024-এ আবার সেই রিট পিটিশনের নম্বর দেওয়া হলো, তা বাতিল করা হলো। এটা খুব স্বাভাবিক কথা। যেসব নিয়োগ এবং নিয়োগ প্রক্রিয়া ভারতীয় সংবিধানের আর্টিকেল 14 এবং আর্টিকেল 16কে লঙ্ঘন করেছে, সেগুলো সব বাতিল করা হলো, সব চাকরি বাতিল হয়ে গেল। হার্ড ডিস্কে যে ওএমআর, 3 নম্বর, হার্ড ডিস্কে যে ওএমআর শিটগুলি আছে সেগুলি এখনও এসএসসির ওয়েবসাইটে আপলোড করা না থাকলে সব আপলোড করতে হবে, যাতে সাধারণ মানুষ আসল ফলাফল জানতে পারে। কি হয়েছে, তাদের ওই ওএমআর শিট পুড়িয়ে ফেলেছে,
আসল তো যারা করেছে তাদের অরিজিনাল যে ইয়েটা হার্ড ডিস্কটা তো আমরা পেয়ে গেছি। 4 নম্বর হচ্ছে যে সব চাকরি পাওয়া মানুষদের প্যানেলের বাইরে থেকে প্যানেলের বৈধতা শেষ হওয়ার পর চাকরি পেয়েছে এবং যারা ফাঁকা ওএমআর শিট জমা দিয়ে চাকরি পেয়েছে তাদের সকলকে মাইনে ও অন্যান্য অর্থ 12% সুদসহ 4 সপ্তাহের মধ্যে ফেরত দিতে হবে। 5 নম্বর হচ্ছে এই বেআইনিভাবে চাকরি পাওয়া মানুষরা যে অঞ্চলে থাকে সেখানকার জেলা শাসকদের উপর নির্দেশ দেওয়া হয়েছে এই ফেরত পদ্ধতি শুরুর 6 সপ্তাহের মধ্যে সমস্ত অর্থ জমা দিতে হবে। দেখুন রায়গুলো কীরকম সুন্দর হয়েছে এবং বেঁধে দিয়েছে প্রত্যেকের রেসপন্সিবিলিটি। 7 নম্বর হচ্ছে প্রতিটি বাতিল নিয়োগের ক্ষেত্রে সিবিআই এই প্যানেলের বাইরে থেকে নিয়োগ পাওয়া এবং ফাঁকা ওএমআর শিট দেওয়া মানুষরা কিভাবে ও কোন পদ্ধতিতে চাকরি পেয়েছিল এর জন্য সিবিআই যে কাউকে নিজেদের কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবেন। যে কাউকে মানে মন্ত্রিসভা এবং মুখ্য সচিব কিন্তু তার আওতায় পড়ে গেলেন। এটা 7 নম্বর। আর এই 8 নম্বর পয়েন্টটা বলছি, এটা একটু ভালো করে লক্ষ্য করতে হবে। সিবিআই পশ্চিমবঙ্গ সরকারের যে কোনো পজিশনের কর্মচারীকে সুপার নিউমারারি পোস্ট তৈরি করার চেষ্টায় জড়িত থাকার কারণে জিজ্ঞাসাবাদ করবে এবং প্রয়োজনে তাদের কাস্টডিতে নিয়ে নিতে পারবে। 8 নম্বর এটা একটু মনে রাখবে। 9 নম্বরে বলছে আগামী 3 মাসের মধ্যে সিবিআইকে এই জিজ্ঞাসা পর্ব চালিয়ে তার ফলাফল নির্দিষ্ট আদালতে জানাতে হবে। 10 নম্বর হচ্ছে অনুসন্ধান পর্ব এবং বিচার প্রক্রিয়া বিশ্বাসযোগ্য সমাপ্তির পথে এগোনোর জন্য সিটকে লিভ গ্র্যান্ট করেছেন। 11 নম্বরে হচ্ছে এসএসসি সব শূন্যস্থান পূরণের জন্য এখন চলতে থাকা নির্বাচনের ফল ঘোষণার পরে 14 দিনের মধ্যে পরীক্ষার ব্যাপারে ঘোষণা ও প্রক্রিয়া শুরু করবে। 12 নম্বর হচ্ছে ওএমআর শিট তৈরি ও স্ক্যানিং করার জন্য সংস্থাকে খোলা টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে, গোপন টেন্ডারে নয়, সমস্ত লিখিত শর্ত মেনে নিয়োগ করতে হবে। আর 13 নম্বর হচ্ছে এসএসসিকে প্রার্থী চয়নের জন্য সমস্ত পদ্ধতি পুরোপুরি মেনে চলতে হবে। 14 এবং শেষ পয়েন্ট হচ্ছে এসএসসিকে চাকরির পরীক্ষার জন্য সমস্ত নিয়ম ও পদ্ধতিকে তাদের ওয়েবসাইটে আগে থেকে জানিয়ে দিতে হবে যাতে সাধারণ মানুষ সব কিছু জানতে পারবে। এবং দেখো এখানে বলা হচ্ছে সুপ্রিম কোর্ট সঙ্গে সঙ্গে বলে দিয়েছে 7 দিন বাদে আবার হবে, বাতিল করে দিয়েছে। বাজে কথা। সুপ্রিম কোর্ট এতগুলোই 14টা পয়েন্টের মধ্যে যখন রাজ্য সরকারের লয়ার বললেন যে সুপ্রিম কোর্টে যে এখন প্রশাসনিক কাজকর্ম একটু অন্যভাবে চলছে, এখন নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এমতাবস্থায় যে কোনো লোককে মানে ওই সুপার নিউমারারি পোস্ট তৈরির সঙ্গে যারা জড়িত 8 নম্বর পয়েন্টটায় তাদের জিজ্ঞাসাবাদ করবে এবং প্রয়োজনে তাদের কাস্টডিতে নিতে পারবে। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যে মুখ্যমন্ত্রী সহ পুরো ক্যাবিনেট এবং চিফ সেক্রেটারি তাদেরকে দরকার হলে কাস্টডিতে নিয়ে সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারবে। এইটুকু জায়গাকে খালি এই বিশেষ সময়ের কারণে বিশেষ এই জন্য টেম্পোরারিলি এর ওপরে একটা স্টে দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট। কিন্তু মনে রাখবেন 7 নম্বর পয়েন্টটা কিন্তু খোলা আছে, যেখানে বলছে প্রতিটি বাতিল নিয়োগের ক্ষেত্রে সিবিআই এই প্যানেলের বাইরে থেকে নিয়োগ পাওয়া এবং ফাঁকা ওএমআর শিট দেওয়া মানুষরা কিভাবে ও কোন পদ্ধতিতে চাকরি পেয়েছিল এর জন্য সিবিআই যে কাউকে কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে। আচ্ছা বলুন তো, পশ্চিমবঙ্গের ক্যাবিনেটের এত দায় কেন? পশ্চিমবঙ্গ সরকারের এত দায় কেন বেআইনিভাবে সুপার নিউমারারি পোস্ট তৈরি করা? সুপার নিউমারারি পোস্ট যে বেআইনি সেটা কিন্তু সুপ্রিম কোর্টও অস্বীকার করেনি। এই নিয়ে কিছু ধাপ্পাবাজি, কিছু রাজনৈতিক তরজা চলছে, কিন্তু ঘটনা হচ্ছে যে এই রায় বহাল আছে শুধু ওই লোকগুলোকে আপাতত যাতে কিছুদিন ছেড়ে রাখা হয় সেই জন্য সুপ্রিম কোর্ট বলেছে এবং আগামী সোমবার আবার নর্মাল শুনানি করবে। সুতরাং ওই যে বলা হচ্ছে এটা কিন্তু পরিষ্কার যে পশ্চিমবঙ্গ সরকার এবং তার ক্যাবিনেট বেআইনিভাবে এই লোকগুলোকে চাকরিতে রাখতে চেয়েছে যখন হাইকোর্টের রায়ে তাদের চাকরি চলে গেছে। কেন এই ইন্টারেস্ট? এখানে আমি একটা জিনিস মনে করিয়ে দিই, 1991-92 বোধহয় হবে, তার সেই সময়ে কিছু অবৈধ নিয়োগ হয়েছিল 2000 সামথিং, তখন বামফ্রন্টের সরকার,
এবং 2012 সালে হাইকোর্টের রায়ে সেই বেআইনি নিয়োগগুলোর চাকরি গিয়েছিল, তখন কিন্তু এ ধরনের সুপার নিউমারারি পোস্টের ব্যাপারটা ছিল না। এটা অ্যাবসলিউটলি ইউজারপার অফ পাওয়ার, মানে এরা এমনভাবে ইনভলভ যে এই লোকগুলো ধরা পড়ে গেলে বোধহয় সব কিছু, এই যাদের চাকরি চলে গেছে তাদের চাকরি যদি চলে যায় তাহলে যেন সরকারটাই চলে যাবে, এরকমভাবে সরকার যে কোনো রকম বেআইনি কাজ করার জন্য রেডি। এবারে জনসাধারণ বিচার করবেন কার দোষ কি। আমি পুরো যে 14টা পয়েন্ট জজেরা দিয়েছেন এবং কোন পয়েন্টের ওপর কতটুকু সুপ্রিম কোর্ট আমাদের মানে স্টে অর্ডার দিয়েছেন সেটা আলোচনা করলাম। স্যার, এই যে আপনি লাস্ট কথাটা বললেন যে সুপার নিউমারারি পোস্ট তৈরি করা নিয়ে মন্ত্রিসভার এত কেন দায়, এবং এই প্রশ্নটা তো বারবার হাইকোর্ট থেকে, এই হাইকোর্ট তো ছেড়েই দিন, হাইকোর্ট তো তোলার পরে সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্ট থেকেও এই একই প্রশ্ন বারবার তোলা হয়েছে, যেখানে এখানে তৃণমূলের যারা নাম করা সমস্ত আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারা বলেন 5 মিনিটে স্টে অর্ডার হয়ে যাবে। সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এটা মুকুল রোহাতগি করেছিলেন। তো যাই হোক, 5 মিনিটে স্টে অর্ডারের বদলে এতগুলো পরপর মানে 1, 2, 3, 4 করে পরপর সুপ্রিম কোর্টের রায় বেরোলো, এবং এরপরে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তিনি বলছেন যে আপনারা চাকরি বাতিলের বিষয়টি নিয়ে যে সরব হয়েছেন সেখানে তো অর্ধেকের বেশি ওএমআর শিটই নেই। 25,000-এর যে সংখ্যাটা তো বিরাট বড় সংখ্যা, সেখানে এতগুলো ওএমআর শিট নেই, তাহলে সেক্ষেত্রে কে যোগ্য এবং কে অযোগ্য এটাকে ঠিক করা হবে কেমন করে, এই প্রশ্ন কিন্তু ডিওয়াই চন্দ্রচূড় নিজে তুলেছেন। এই নিয়ে আপনি কি বলবেন? দেখো, আমি তো বললামই যে এরা অনেক চেঁচামেচি করছে, সুপার নিউমারারি পোস্টের জন্য অ্যারেস্ট করা যাবে না, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের ক্যাবিনেটের যে এত দায়, মুখ্য সচিবের এত দায়, এবং যেখানে ওই বেআইনি নিয়োগগুলো হয়েছিল সেগুলোর ব্যাপারে কিন্তু কোনো রকম স্টে নেই সিবিআইকে, যে কোনো লোককে তারা তুলতে পারে, যে কোনো লোককে কাস্টডিতে নিয়ে তারা কিন্তু সওয়াল করতে পারে। সুতরাং যে জিনিসটা বলা হচ্ছে যে আমরা নির্দোষ, আসলে ঠাকুরঘরে কে আমি কলা খাইনি, ধরা পড়ে গেছেন। এখন এদের দায়টা কি এরা স্বীকার করুন, না হলে তিহার জেলে তো আরো অনেকেই গেছেন এদের লোকজন, সেখানে রাত মানে দিন কাটাতে হবে। এবারে ওয়েস্ট বেঙ্গল ক্যাবিনেটের বাঁচার রাস্তা বন্ধ একদম। তাহলে স্যার যেটা বলছেন যে এই যে একদম ভোট যখন চলছে, পুরো দমে ভোট চলছে, দ্বিতীয় দফার ভোট সম্পূর্ণ হয়ে গেছে, সেখানে দাঁড়িয়ে যে সুপ্রিম কোর্ট থেকে এরকম একটা বিরাট বড় ধাক্কা রাজ্য সরকার খেলো, এবং যে কোনো মুহূর্তে ক্যাবিনেটের মানে গোটা মন্ত্রিসভার যে কোনো কাউকে ইনক্লুডিং আমাদের মুখ্যমন্ত্রী তাকে পর্যন্ত সিবিআই নিজের কাস্টডিতে নিতে পারে, তার মানে মুখ্য সচিবকে নিতে পারে, মুখ্য সচিব চলে গেলে কিন্তু ফল করে যাবে মিনিস্ট্রি। বিষয়টা তো অনেক বড়, এবং তাতে তো নিশ্চয়ই একটা বড় ধাক্কা খাবেই, মানে এটা ভোট ব্যাংকে তো একটা বড় ধাক্কা পড়বেই। কিন্তু সেখানে দাঁড়িয়ে এখনো পর্যন্ত যে তৃণমূলের একজন নাম করা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে 5 মিনিটের স্টে অর্ডারের কথাটা আপনাকে বলেছিলাম, যে উনি বলেন 5 মিনিটের স্টে অর্ডার হয়ে যাবে বলেছিলাম, কিন্তু মানে যেটা নিয়ম অনুযায়ী 1 বছরের মধ্যে ওএমআর শিট সমস্ত পুড়িয়ে দেওয়া হয়, সেটা নিয়ে এখনো সওয়াল জবাব হয়ইনি, তো সেটা নিয়ে সওয়াল জবাব হবে আগে। এবং 5,000-এর মতো প্রার্থীর, উনি কিন্তু স্বীকার করছেন যে 5,000-এর মতো প্রার্থীর ওএমআর শিটে কারিকুরি হয়েছিল, এই ওয়ার্ডটা ইউজ করছেন, কারিকুরি হয়েছিল, এবং বাকিদের নিয়ে কখনো সমস্যা ছিল না। তাহলে তৃণমূলের পক্ষ থেকে মানে 5,000 মানুষের ওএমআর শিট নিয়ে কারিকুরি হওয়া, তাদেরকে ভুয়ো চাকরি দেওয়া, সুপার নিউমারারি পোস্ট তো আরও এক্সট্রা রয়েইছে, একের পর এক অন্যায় করা, সেটাকে স্বীকারও করছেন ঘুরিয়ে। অথচ যখন মানে মুখ্যমন্ত্রী নিজে, যখন মুখ্যমন্ত্রী চাইতে বলা ভালো তৃণমূল সুপ্রিমো, যখন ভোটের জন্য বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভোটের প্রচারে গিয়ে কথা বলছেন, তখন বারবার করে সব কিছুর দায় চাপাচ্ছেন বিজেপির ওপর, যে গোটা আদালতটাকে বা বিচার ব্যবস্থাটাকেই নাকি বিজেপি কিনে নিয়েছে, বা পারলে গোটা হাইকোর্টকে তিনি কাঠগড়ায় দাঁড় করিয়ে দেন। কি বলবেন? দেখো, তুমি অনেকগুলো সালভো ছুড়লে, এর মধ্যে সত্যতা বিশেষ প্রায় কিছুই নেই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন তুমি বললে, এই ব্যাপারে আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বা তোমার এ ব্যাপারে কিছু মানে আমি এই মুহূর্তে মন্তব্য করতে পারছি না। আমি শুধু একটা কথা বলি যে 5,000 কি বললে, যে কে বলেছে 5,000 জনের কারিগরি হয়েছে, এটাই উনি বুঝলেন কি করে 5,000 জনের? সেটাই তো প্রশ্ন। তাহলে উনি জানেন যেটা এখন করতে হবে সেটা ওনাদের বাঁচার রাস্তা বন্ধ। বারবার বলছি, যেহেতু হার্ড ডিস্কটা পাওয়া গেছে এবং হার্ড ডিস্ক এক্সিবিট হিসেবে অলরেডি কোর্ট অ্যাকসেপ্ট করে নিয়েছে, সেই হার্ড ডিস্ক, 3টে হার্ড ডিস্কের মধ্যে এই 4টে স্টেজে যে অশিক্ষক শিক্ষক কর্মচারী নিয়োগ হয়েছিল
তাদের স্ক্যান্ড কপি অফ ওএমআর শিট এবং ইভ্যালুয়েশন সবকটা কিন্তু ধরা আছে। কাজেই ওএমআরের যে ফিজিক্যাল শিট সেগুলো না থাকলেও তো এগুলো বেরিয়ে যাবে, এবং যারা চাকরি পেয়েছে তাদের সঙ্গে এটা ম্যাচ করাতে হবে। তাদের যদি ওএমআর শিটই না থাকে, কোথাও দেখা যাচ্ছে ওএমআর শিট ব্ল্যাঙ্ক আছে, তাদের ইভ্যালুয়েশন কি করে হলো, তারা কি করে চাকরি পেল? অনেকে কোনো কিছু না জমা দিয়ে, পরীক্ষা না দিয়েও চাকরি পেয়েছে। তো এগুলো মানে সময় সাপেক্ষ, কিন্তু এগুলোকে কিন্তু ওই 25,600 কত না 700 কত বলেছো, 26,000-এর কিছু কম, তাদের এটা বের করে নেওয়া কিছু শক্ত নয়। আর ওএমআর শিট আমি তো আগেই বলেছি যে ওদের লয়ার বলার চেষ্টা করে, বটতলার তো অনেক লয়ারই থাকে, তারা তো বিভিন্ন রাজনৈতিক রং চাপিয়ে বিশাল বিশাল লয়ার হয়ে যায়, আমি জীবনে দেখেছি। তো নিজে মামলা করেছি অনেক, মানে বাধ্য হয়ে সরকারি বদান্যতার কারণে, তো সেখানেও আমি দেখেছি তো অনেক রকম উকিল থাকে। আগেই তো তোমাকে বললুম যে ওরা বলেছিল যে 1 বছর প্রিজার্ভ করার কথা, যেখানে মামলা চলছে এবং যেখানে এসএসসি বলেছে যে আমাদের কাছে ওএমআর শিট আছে, সে মতাবস্থায় যখন সিঙ্গেল বেঞ্চের জজ বললেন যে আপনারা এই ওএমআর শিটগুলো কিন্তু প্রিজার্ভ করবেন, তাই অর্ডার দিলেন, নির্দেশ দিলেন, তারপরে কোর্টকে না জানিয়ে কি করে সেটা ডেস্ট্রয়েড হয়? আর যদি বলে যে তার রায়ের পরে হয়েছে, সেখানেও প্রশ্ন থেকে যায় যে রায়ের পরে তো তোমরা অ্যাপিলে গিয়েছিলে, সুতরাং অ্যাপিল যতক্ষণ না ডিসপোজ অফ হবে ততক্ষণ কেউ কোনো ডিসিশন নিতে পারবে না। যাদের চাকরি চলে গেল তার জন্য তোমরা অ্যাপিলে গেলে এবং তার জন্য বেআইনিভাবে নিউমারারি সুপার নিউমারারি পোস্ট করে মুখ্যমন্ত্রী সহ পুরো ক্যাবিনেট ফেসে গেল, হ্যাঁ, অথচ তোমরা ওইখানে সেটাকে বেআইনিভাবে তুলে নিলে। কি এত আগ্রহ যাদের চাকরি গেছে তাদের চাকরি যাওয়ার, তাদের সঙ্গে এদের যদি কোনো আর্থিক সম্পর্ক না থাকে তাহলে ক্যাবিনেট কেন এতটা আগ্রহী হবে এই বেআইনি কাজ করার জন্য? এবং এইভাবে পুরো রাজ্য সরকার, পুরো রাজ্যবাসীকেই একটা ক্রিমিনাল জায়গায় নিয়ে গেছে এরা। এইসব লয়াররা উল্টোপাল্টা কথা বলছে, আমি তো তোমাকে রায়গুলো পরপর পড়ে শোনালাম। স্যার, আরেকজন অত্যন্ত বিশিষ্ট একজন লয়ার, তিনি হচ্ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি প্রথম থেকেই এই চাকরি প্রার্থীদের পাশে ছিলেন বা তাদেরকে উৎসাহ জুগিয়েছিলেন এই নিয়োগ দুর্নীতি নিয়ে আন্দোলন চালিয়ে যেতে। এবার এই বিষয়টা যখন এই যে এটা আরেকবার নাও তো স্যার, আরেকজন লয়ার, তিনি হচ্ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি প্রাক্তন মেয়রও ছিলেন আমাদের শহরের। তিনি কিন্তু প্রথম থেকেই এই চাকরি প্রার্থী যারা ছিলেন তাদের আন্দোলনের সঙ্গে ছিলেন এবং তিনি কিন্তু তাদের আন্দোলন করতে বলেছিলেন। এখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন উনি নাকি বলেছেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য নাকি বলেছেন যে তোমাদেরকে চাকরি দিয়ে দেবো, তোমরা আন্দোলন করো, এবং পরবর্তীকালে যখন তাদের শিকড় পর্যন্ত উপড়ে নেওয়া হলো তখন তিনি সেখান থেকে সরে যাচ্ছেন। তো এরা হচ্ছেন সুবিধাবাদী আইনজীবী, এরা যখন যেরকম তখন সেরকম হয়ে যান। এবং একই সঙ্গে এই যে নিয়োগ মামলার দুর্নীতি নিয়ে হাইকোর্টের নির্দেশ হওয়ার পর তৃণমূল বারবার ক্ষোভ প্রকাশ করছে এবং বারবার কাঠগড়ায় তুলছে একদিকে সিপিএম এবং আর একদিকে বিজেপিকে। এবং এই মামলা, এই প্রসঙ্গেই আবার একবার বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে মঙ্গলবার শুনতে হলো যে উনি নাকি চাকরি খাচ্ছেন, আপনি চাকরি খাচ্ছেন, এমন কথা সরাসরি তার দিকে আঙুল তুলে তৃণমূল সরকার বলছে। কি বলবেন? দেখো, আমি তোমাকে একটা কথা আগেই বলেছিলাম, প্রথমে আমি বলে রাখি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কি বললেন বা বিকাশ রঞ্জন ভট্টাচার্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কি বললেন এ ব্যাপারে আমার মন্তব্য করা ঠিক নয়। আমি সেটা বাদ দিয়ে বলি যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু যথাযথভাবে এবং খুব স্বচ্ছ পদ্ধতিতেই তার পার্টে মামলা লড়েছিলেন। এবং উনি একা নন, বলছি তো, প্রচুর বিজেপি পন্থীও কিছু ছিলেন, কিছু নামকরা লয়ার ছিলেন, কিছু অখ্যাত ভালো লয়ার ছিলেন, দুদলেই ছিলেন, কোনো নেই। তো আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, আমি তোমাকে আগেই উল্লেখ করেছি যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যে রাজনৈতিক দলের নেতৃত্বে আছেন, সেই দল কিন্তু রায়টা বেরোনোর পরে, বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আমি এরকম বলতে শুনিনি, কিন্তু রায়টা বেরোনোর পরে তার দল কিন্তু সোজাসুজি এই চাকরি খেকো বাঘিনী, মানে যারা ক্যাবিনেট, যার পুরো ক্যাবিনেট ফেসে গেছে বেআইনিভাবে সুপার নিউমারারি পোস্টের বিল পাশ করে, সেই জায়গাতে বা পেশ করে, তো সেই জায়গাতে দাঁড়িয়ে একটা কথা তো যে কোনো লোকই বুঝবে, পশ্চিমবঙ্গে যাদের চাকরি গেছে, যাদের চাকরি যায়নি, যারা পশ্চিমবঙ্গবাসী, তারা প্রত্যেকে বুঝবে যে ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি।
যেই লোকগুলোর চাকরি গেল তাদেরকে বাঁচাতে হবে, না হলে আমি বাঁচবো না। কেন কেন? এরকম তো আগেও হয়েছে, এত বেশি মাত্রায় হয়নি, হয়তো এত বেশি মাত্রায় দুর্নীতি হয়নি বলে, কিন্তু এরকম হলে তো সুপার নিউমারি পোস্ট করা যায় না। আমি ভোটে জিতেছি মানে আমি আইন, আমি কালকে বলে দেবো জয় বাংলা বলে গ্রেটার বাংলাদেশ বানিয়ে আমি স্বাধীন হয়ে গেলাম, ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য, সেটাও যেমন করা যায় না, এগুলোও করা যায় না। আর আরেকটা কথা আমি এখানে কল্যাণবাবু সহ সকলকে বলি যে ইংরেজিটা যদি জানেন, আমি জানি না উনি জানেন কি না অত ভালো, তো আমি 8 নম্বর পয়েন্ট, যেটার ওপরে একটা টেম্পোরারি স্টে দিয়েছেন এই উচ্চতম ন্যায়ালয় চন্দ্রচূড়ের নেতৃত্বে জাস্টিস, সেই 8 নম্বর পয়েন্টটা আমি যেভাবে লেখা আছে সেটা বলছি। CBI will undertake further investigations with regard to the persons involved in the state government approving creation of supernumerary post in to accommodate illegal appointments. Try to understand this point, illegal appointments. If necessary, CBI will undertake custodial interrogation of such person involved. এতে তো মুখ্যমন্ত্রী সহ যে কোনো লোককেই তারা সিবিআই জেলে তুলে নিতে পারে। এইটুকু জায়গায় টেম্পোরারিলি এখনকার পরিস্থিতিতে রাজনৈতিক এবং যে এখন যে ভোটের পর্ব চলছে সেই জন্য একটা টেম্পোরারি স্টে দিয়েছে। কিন্তু 7 নম্বর পয়েন্ট সেটাও বলছি, সেটা কিন্তু ওপেন আছে, তাতে কোনো স্টে নেই। CBI will undertake, 7 number point, CBI will undertake further investigation in respect of all the 4 cases. CBI will interrogate all persons who have received appointments beyond the panel, after expiry of the panel, and after submitting blank OMR sheets. If necessary, CBI shall undertake custodial interrogation in respect of each of them. তার মানে এসএসসির যে যারা ইনভলভড, বোর্ডের যারা ইনভলভড এবং যে সমস্ত পরীক্ষার্থীরা ইনভলভড এই 3টে যে কোনো ক্যাটাগরিতে পড়ছে তাদেরকে কিন্তু কাস্টোডিয়াল এতে সিবিআই নিতে পারে। একমাত্র ক্যাবিনেট এবং চিফ সেক্রেটারিকে টেম্পোরারিলি রেসপাইট দেওয়া হয়েছে 8 নম্বর পয়েন্টে, এবং এই 8 নম্বর পয়েন্টের এবং 7 নম্বর পয়েন্টের বিরুদ্ধে কিন্তু কল্যাণবাবুরা কেউ কিছু বলেননি, তারা সিম্পলি পালিয়ে গেছেন রাস্তা থেকে।